আমি আশেকিন প্রিন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় বিশেষ পরিস্থিতিতে ডায়াবেটিস রোগীর করণীয়। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহজাদা সেলিম। জনাব সেলিম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তার পাশেই রয়েছেন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের উত্তরা এক্সিকিউটিভ সেন্টারের ডিরেক্টর ডক্টর নাজমুল কবির কুরেশি। জনাব কুরেশি, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই কথা বলতে চাই ডক্টর শাহজাদা সেলিমের সাথে। জনাব সেলিম, আবহাওয়ার একটা বিশেষ পরিস্থিতি চলছে, তীব্র তাপপ্রবাহ চলছে সারা দেশব্যাপী। তো এই সময়টাতে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের লাইফস্টাইলটা কীরকম হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি। এটি খুবই প্রাসঙ্গিক এবং সমসাময়িক একটি আলোচনা করার জন্যে। কারণ আমাদের দেশে সম্ভবত অধিকাংশ ডায়াবেটিসের রোগীর কাছে এই তথ্যটা নেই যে এই পরিস্থিতিতে ওনার জন্য বিশেষ কিছু করণীয় রয়ে গেছে। তো আমি সেটি এখন জানাবার চেষ্টা করছি। একটি জিনিস দেখুন যে আমরা যে রক্তের গ্লুকোজ দেখি, গ্লুকোজ বেশি হলে তো ডায়াবেটিস, এবং যখন ডায়াবেটিস চিকিৎসা করা হয় গ্লুকোজের একটা মাত্রা বজায় রাখার চেষ্টা করা হয়। তো এই গ্লুকোজটা কিন্তু শক্তির প্রধান উৎস দেহের প্রতিটি কোষের, প্রায় প্রতিটি কোষে কিন্তু এটি শক্তির মানে জ্বালানি হিসেবে ব্যবহার করে। তো যখন শীতকাল থাকে তখন ভিতরে থেকে তাপ উৎপাদনের প্রয়োজন বেশি হয়, মানে তখন রক্তের গ্লুকোজ কিন্তু কমে যায়, কারণ কোষ বেশি গ্লুকোজ ব্যবহার করবে। গরমকালে তাহলে কি হবে? বাইরের গরমের কারণে বরং আমাকে ওই হিট প্রিজার্ভ করতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে না। সেটা করতে গিয়ে কিন্তু আমার অটোমেটিক কিন্তু সুগার কম ব্যবহার হচ্ছে, মানে রক্তের গ্লুকোজ বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এটি হলো এক ধরনের। তাহলে আমাদের কিন্তু যখন ওষুধ আমরা সমন্বয় করি এটাকে কিন্তু মাথায় রাখতে হয়। কিন্তু এই গত কয়েকদিন থেকে এবং আশঙ্কা করা হচ্ছে আরও বেশ কিছুদিন যাবৎ দিয়ে তীব্র দাবদাহ চলবে, এবং এখানে বৃষ্টি সামান্য হচ্ছে বা হচ্ছে না, ব্যাপক গরম এবং মানুষ ঘামছেন। ছোট বড় ডায়াবেটিস নাই বা যে কোনো মানুষই কিন্তু কম বেশি ঘামতেই হচ্ছে। তো ঘামছে মানে দেহ থেকে জলীয় অংশ বেরিয়ে যাচ্ছে। তাহলে রক্তে যে গ্লুকোজ আছে, গ্লুকোজ কিন্তু রক্তের ঘনত্ব বাড়ায়, জলীয় অংশ বেড়ে গিয়ে বাইরে চলে গিয়ে আরও ঘনত্ব বাড়াচ্ছে। এই ঘন রক্ত কিন্তু একটা বিশেষ খারাপ পরিস্থিতি তৈরি করে, যেটা হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস বলে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হাইপারোসমোলার হাইপারগ্লাইসেমিক, দুটোই কিন্তু অতি মারাত্মক সিচুয়েশন, যেটি কিন্তু এখন হতে পারে। আরেকটি ঘটনা এখন ঘটছে, আমার মনে হয় মিডিয়াতেও অনেক জায়গাতে দেখানো হচ্ছে যে এই যে ফুড পয়জনিং, তারপরে পাতলা পায়খানা, ডায়রিয়া অন্য সময়ের তুলনায় কিন্তু এখন অনেক বেশি হচ্ছে। তো এটি কিন্তু ওই ডায়াবেটিস রোগীর জন্য আরও বেশি খারাপ অবস্থা। কারণ ডায়াবেটিস যাদের বেশি দিন আছে, যদি আমি একটা কাট অফ বলি 10 বছরের বেশি দিন থাকে, তাদের কিন্তু খাদ্যনালী আক্রান্ত থাকে। তাহলে এদের কিন্তু হজম না হওয়া, পাতলা পায়খানা হওয়া, এইগুলা কিন্তু সম্ভাবনা বেশি থাকে। তাহলে সকল ঝুঁকিই কিন্তু রক্তে গ্লুকোজ কমে যাওয়া, বেড়ে যাওয়া বা কমে যাওয়া, রক্ত ঘনত্ব বেড়ে যাওয়া এবং ডায়াবেটিস রোগীর খারাপ অবস্থা তৈরি করতে পারে। আরেকদিকে একটু আগে যেটি বললাম যে চিকিৎসার ক্ষেত্রে টার্গেট ঠিক করা এবং ওষুধ সমন্বয় করা, এই ওষুধের মধ্যে যদি আমরা ট্যাবলেটগুলো বলি সেগুলো নিয়ে সমস্যা কম, কিন্তু ইনসুলিনের সাথে তাপমাত্রার একটা সমস্যা আছে। এটা কিন্তু কম বেশি ধারণা অনেকেরই আছে। তো আগের যে ইনসুলিনগুলো বেশি ব্যবহার করতাম, যে একটু পরিষ্কার একটা ঘোলা, এই ঘোলাটা কিন্তু তীব্র তাপে গেলে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু মডার্ন ইনসুলিনগুলো একটু ঝামেলা কম, তবুও এই সময় কিন্তু সংরক্ষণ করার ব্যবস্থাটাকে খুব নজরে রাখতে হয়। তাহলে যারা ইনসুলিন বেশি করে কিনেন, মনে করেন 5টা কিনলেন, একটা ব্যবহার করছেন, তাহলে বাকি 4টা কিন্তু ফ্রিজে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রেখে দিতে হবে। কিন্তু বাইরে যেটা ব্যবহার করছেন সেটাও খেয়াল রাখতে হবে যে তীব্র তাপে না যায়, যেমন সরাসরি রোদ পড়লো বা রান্নাঘরের তাপ লাগছে, এগুলো যেন না হয়। আরেকটি ঘটনা ঘটে যে সকল ডায়াবেটিসের রোগীকেই, যদিও সবাই পারছেন তা নয়, কিন্তু শারীরিক পরিশ্রম করতে কিন্তু উৎসাহিত করা হচ্ছে, সেটা হাঁটুক বা সাঁতার কাটুক বা যাই করুক। সবাই করছেন তা নয়, কিন্তু সবার জন্য তাগিদটা কিন্তু রয়ে গেছে। এখন কি করবেন এই গরমের সময়? তাহলে এই গরমের সময়ও পারলে ভালো বিকাল বা রাতে করতে পারেন। আরেকটা ঘটনা হলো যে একটু আগে যেটা বললাম, পানি বেরিয়ে যাবে, পানি শূন্যতা হবে। এখন আমাদের স্বাভাবিক প্রবণতা হলো যে আমার তৃষ্ণা পেলে আমি পানি জাতীয় খাদ্য গ্রহণ করব, কিন্তু এখানে কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য সেই জন্য অপেক্ষা করা ঠিক হবে না। তাহলে একটা নির্দিষ্ট ছন্দে, মানে নির্দিষ্ট সময় পর পর উনি সাধারণ পানি হতে পারে, ডাবের পানি হতে পারে, এগুলো গ্রহণ করবেন।
না হলে কিন্তু যখন খারাপ হয়ে যাবে তখন উনি হয়তো টেরই পাবেন না। এরকম আরও অনেকগুলো ইস্যু আছে। আর আমরা সকল ডায়াবেটিসের রোগী যাদের ঝুঁকি বেশি তাদেরকে উৎসাহিত করি যে আপনি দিনের বেলায় যদি কাজ কমাতে পারেন, সকলে পারবেন তা নয়, বিশেষ করে সকাল 10টা থেকে 3টা বা 4টার মধ্যে যখন সবচেয়ে বেশি গরম থাকে, যদি কাজ না করে বা বাইরে না গিয়ে কাজ চালানো যায় তাহলে ভালো হয়। তারা ঘরের পারবেন মধ্যে থেকেই হ্যাঁ, এবং কাজগুলো মধ্যে 8টা 9টা 10টার দিকে করলেন বা ওদিকে বিকালের দিকে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়, কিন্তু যাদের ক্ষেত্রে সম্ভব তারা যেন এটা করেন। জি জনাব সেলিম, ধন্যবাদ। ডক্টর কুরেশি, অনেক তো ডায়াবেটিস রোগী আছেন, তার একই সাথে ক্যান্সারের পেশেন্টও, অনেকের আবার হয়তো বা সার্জারিও হবে বা হয়েছে। তো এই ক্ষেত্রে ওই সব রোগীদের করণীয়টা কি? ধন্যবাদ আপনাকে, চ্যানেল 24কে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দুটো বিশেষ পরিস্থিতি আপনি বলেছেন যে কেমোথেরাপি পাচ্ছে বা ক্যান্সার বিভিন্ন ট্রিটমেন্ট পাচ্ছে, একটা গ্রুপ অফ পিপল যাদের ডায়াবেটিস আগে থেকেই আছে। আরেকটা গ্রুপ বলেছেন যারা সার্জারি প্রিপারেশন নিচ্ছেন। সার্জারি দুই রকম আছে, ইলেকটিভ সার্জারি এবং ইমার্জেন্সি সার্জারি। তো একটু ভাগ করে বলার চেষ্টা করবো আমি। সেটা হচ্ছে কেমোথেরাপি বা ক্যান্সারের যারা পেশেন্ট, তো যেটা হয় কি যে ক্যান্সারের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার আমাদের আছে। তো মোটামুটি যেটা হয় যে সবারই কিছু ক্যান্সারের জন্য শরীরে কিছু সমস্যা হয়ে থাকে। খাবার রুচি কমে যায়, ওজন কমে যায়, বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন অর্গান অ্যাফেক্টেড হচ্ছে, কিডনি অ্যাফেক্টেড হচ্ছে, লিভার অ্যাফেক্টেড হচ্ছে, পার্ট অফ ক্যান্সারের জন্যই আর কি। একইভাবে তাদের খাবারের হজমেরও প্রবলেম হচ্ছে। আবার যখন থেরাপি দেওয়া হয়, যেমন স্পেশালি আপনি কেমোথেরাপির কথা বলেছেন, কেমোথেরাপির আমরা মোটামুটি সবাই জানি যে কিছু না কিছু সাইড ইফেক্ট আসবে। সেটার জন্য খাওয়ার রুচি কমে যাচ্ছে, বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন সেল অ্যাফেক্টেড হচ্ছে। তো তাদের এই জিনিসগুলো সাথে ব্লাড সুগারের একটা সম্পর্ক হয়েই যায়, কারণ যেটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, ব্লাড সুগার, খাবার, ওষুধ, থেরাপি। সো যেটা হচ্ছে যে তাদেরকে ব্লাড সুগার ইন্টেন্সিভলি মনিটরিংয়ে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। তাদেরকে ব্লাড সুগার মনিটর করতে হবে। কারো হয়তো সুগার বেড়ে যাবে, কারো কমে যাবে। তাদের খাবারের সাথে সমন্বয় করে, তার মানে হচ্ছে মনিটরিংটা বাড়াতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওষুধের সমন্বয়টা করতে হবে। আমাদের যে ওষুধ আমরা ব্যবহার করি ডায়াবেটিসের, আমরা একটা বলি মুখে খাওয়ার ওষুধ, বিভিন্ন ধরনের আছে। আরেকটা হচ্ছে ইনজেক্টেবল, ইনসুলিন বা GLP-1 অ্যাগনিস্ট যেটা আমরা বলি আর কি। তো বিভিন্ন ওষুধের বিভিন্ন সাইড ইফেক্ট কিন্তু আছে। যেহেতু অলরেডি ক্যান্সার আছে প্লাস কেমোথেরাপি পাচ্ছে, তার সাথে ওষুধের যে অ্যাডভার্স ইফেক্টগুলো সেটা কিন্তু অনেক সময় বেশি দেখতে পাই। তো সেই ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ অনেকগুলোই কিন্তু চিন্তা ভাবনা করে কমিয়ে ফেলতে হয়। হতে পারে মেটফর্মিন হয়তো কমাতে হতে পারে, হয়তো এমন যেটা আমরা যেটা বলি এম্পাগিলফ্লোজিন, এই গ্রুপের যে ড্রাগগুলো যেটা ডিহাইড্রেশন করতে পারে, কিডনিকে আবার ফার্দার এফেক্ট করতে পারে, এগুলো যেন না হয় এই ওষুধগুলোকে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এটা ডিপেন্ড করবে, এটা ইন্ডিভিজুয়ালাইজ টার্গেট করে কমিয়ে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনসুলিনে শিফট করি। আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ইনসুলিনে এই ধরনের সাইড ইফেক্টগুলো, যে ওরাল ড্রাগগুলো গ্রহণ করলে যে সাইড ইফেক্টগুলো হতে পারে, বা আমার লিভার বা কিডনি মনিটরিংয়ের উপর একটা এক্সট্রা প্রেশার আসতে পারে, সেটা থেকে একটু চলে আসা যায়। তাহলে ইনসুলিনে পুট আপ, যতটুকু সম্ভব ইনসুলিনে পুট আপ করতে হবে পেশেন্টদেরকে, ফলে তারা যেন ওই জিনিসগুলো থেকে সাইড ইফেক্ট থেকে দূরে চলে আসতে পারে। ইনসুলিনের বিভিন্ন টাইপস আছে, আমরা ডিপেন্ড করবে পেশেন্টের কিডনি ফাংশন, রেনাল ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা ইনসুলিন রেজিমেন্টগুলো চুজ করতে পারি, যে কাকে শর্ট অ্যাক্টিং দিব, লং অ্যাক্টিং দিব, কম্বিনেশন দিব, কাকে অ্যানালগ দিব, কাকে হিউম্যান ইনসুলিন দিব, এইটা আমরা নির্ধারণ করে দিতে পারি। মনিটরিং এবং রেজিমেন্ট চেঞ্জ, এইটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। এবং যেই ওষুধগুলো এই সাইড ইফেক্ট করতে পারে সেগুলোকে উইথড্র করে নিয়ে আসে। এটা হচ্ছে কেমোথেরাপি, সহজ করে আমি অল্প কথায় যদি বলি আর কি বিষয়টা। আরেকটা অংশ হচ্ছে যে আপনি বলছেন যে সার্জারির আগে পরে যে সমন্বয়গুলো, সার্জারি এটা দুই ধরনের, একটা হচ্ছে ইমার্জেন্সি সার্জারি, একটা হচ্ছে ইলেকটিভ সার্জারি। ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, আমাদের সার্জারিতে যেতেই হবে, সেটা একটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে যতটুকু সম্ভব সুগারটাকে ইন্টেন্সিভলি আমরা যেমন ইন্ট্রাভেনাস ইনসুলিন দিয়ে সুগারটাকে কমিয়ে আমাদেরকে ইমার্জেন্সি সার্জারিতে যেতে হবে, ডিফারেন্ট প্রোটোকল। আর যেটা ইলেকটিভ সার্জারি, সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনের বিষয় আছে। ইলেকটিভ মানে হচ্ছে আমরা একটা সময় নিচ্ছি, আমরা একটা প্ল্যান করছি যে আমাদের হয়তো বা 10 দিন পরে অপারেশন করব, 15 দিন পরে করব, বা 1 মাস পরে করব। অবশ্যই ব্লাড সুগারকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। সেখানে প্রথম কথা যে আমার সুগার যাই থাকুক না কেন, সেটাকে আমার মনিটরিং করে একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে চলে আসতে হবে। প্রি অপারেটিভ ব্লাড সুগার একটা টার্গেট আছে,
আমরা বলি 6 থেকে 10-এর মধ্যে আসতে হবে, খালি পেটে ভরা পেটে মিলে এই রেঞ্জের মধ্যে আসতে হবে। ডিউরিং অপারেশনও এই রেঞ্জটাকে রাখতে হবে। HbA1c আমি 15 দিনে কমাতে পারবো না, আমি 1 মাসে কমাতে পারবো না, বাট আমার যে স্ট্যাট, যে এই মুহূর্তে যে আমার যে ব্লাড সুগার লেভেলটা এবং পরবর্তী আমার যতদিন সময় আছে অপারেশনে যাওয়া পর্যন্ত আমাকে কমিয়ে রাখতে হবে। তাহলে মনিটরিং অ্যান্ড ইন্টেন্সিফিকেশন, সেক্ষেত্রে আমাদের যেমন ধরেন যে ইনসুলিন আমরা দিয়ে দিতে পারি, যেই রেজিমেন্ট পাচ্ছে না কেন তার সঙ্গে ইনসুলিন যোগ করতে পারি। কারেন্ট যে মেডিকেশন আছে সেটা যদি ইন্টেন্সিফিকেশন করার সুযোগ থাকে, সমন্বয় করার সুযোগ থাকে, সেটা করতে পারি এবং ঘন ঘন ব্লাড সুগার ফলো করে এবং চিকিৎসকের পরামর্শ মতে আমরা সেটাকে নিয়ে আসতে পারি। এই ফিটনেসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ পেরি অপারেটিভ যে কমপ্লিকেশনগুলো হয়, রোগীর যে সব প্রবলেম হয়, যেমন ইনফেকশন হতে পারে, অপারেশনের পরে যে ঘা শুকাচ্ছে না বা ওনটা শুকাচ্ছে না বা বিভিন্ন পরে কমপ্লিকেশনগুলো, কিডনি এফেক্ট হতে পারে, লিভার এফেক্ট হতে পারে, এটা ডিপেন্ড করবে অপারেশনে যাওয়ার আগে উনি কতটুক ব্লাড সুগারে নিয়ন্ত্রণে যেয়ে উনি অপারেশনটা করলো। জি, ধন্যবাদ ডক্টর কুরেশি। ডক্টর সেলিম, ডক্টর কুরেশি যেটা বলেন যে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে আনতে হবে যদি আমরা ইলেকটিভ যে সার্জারি হয়, তো সেই ক্ষেত্রে পরিবারের গুরুত্বটা আসলে কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীর একটা পারিবারিক সাপোর্ট লাগে, এবং শুধু পারিবারিক না, সারা পৃথিবীতেই ডায়াবেটিস চিকিৎসাকে এটাকে প্রাতিষ্ঠানিক চিকিৎসা বলে। তাহলে এই ডায়াবেটিস কিন্তু শুধু ব্লাড সুগার বেড়ে গেল এটা খালি শুরু, কিন্তু এটা কিন্তু আমরা জানি যে মাদার অফ ডিজিজ, হাজারটা সমস্যা ডেকে নিয়ে আসে। কিন্তু মনে করুন একটা পরিবারে 5 জন সদস্য আছেন, একজনের ডায়াবেটিস আছে, তার জন্য খাদ্য তালিকা দেওয়া হলো, উনি মানতে চান, কিন্তু বাকি 4 জনের ডায়াবেটিস নেই, তাদের এটা মানার দরকার নেই, তাহলে কেমন হবে? পারবেন উনি? তাহলে এটা কিন্তু সম্ভব নয়। তাহলে এটা পরিবারের বাকিদেরকে, আমি অনেক রোগীকে এভাবে বলি, যেহেতু আপনার খাওয়া নিয়ে বড় একটা সমস্যা, যে চিকিৎসা দাঁড়াবে খাদ্য ব্যবস্থাপনার উপরে, তাহলে বাকি পরিবারের সদস্যকে এর সাথে তাল মেলাতে হবে। বাকিদের সাথে আপনার তাল মেলালে চলবে না, কিন্তু তাহলে আপনার ডায়াবেটিস চিকিৎসা করা যাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু আরও জরুরি হয়ে দাঁড়ালো, কারণ যেমন একটা রোগী এসে হয়তো বলছে যে আমার রক্তের গ্লুকোজ বেশি, কমলে চোখে স্থানীয় অপারেশন করবে, যেমন আজকে বলতেছে যে 10 দিন পরে 15 দিন পরে করবে। তো এখন আমি ওনাকে চিকিৎসা শুরু করলাম। সকল সময়ই ডায়াবেটিসের চিকিৎসার পদক্ষেপ ওয়ান হলো খাদ্য তালিকা ঠিক করা, তার মধ্যে টাইম, পরিমাণ, কি খাবে, কতটুকু খাবে, এগুলো। এটা করতে গিয়ে যদি পরিবার ওনার সাথে না থাকে উনি কোনোভাবেই পারবেন না। আবার মনে করেন আমরা 3 জনই তো পুরুষ, 3 জনই কিন্তু আরেকজন মহিলার রান্নার উপরেই নির্ভর করছে। তাহলে উনি যদি আপনার সাথে তাল মিলাতে না চায়, না পারে, তাহলে কিন্তু চিকিৎসাটা আগালো না। কিন্তু সেই ক্ষেত্রে আরও অনেক হয়, যেমন অনেক অপারেশন লাগে, সেই রোগীটা কিন্তু পুরাপুরি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, সেটা ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক। তাহলে তাদেরকে এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে ডায়াবেটিস রোগীকে যখন পরামর্শ দিই, পরিবারের যারা এর সাথে সাপোর্ট দিবেন তাদেরকে সহ পরামর্শ দিতে চাই। না হলে উনি আমি যা বললাম শুনলেন, বাসায় গিয়ে কিন্তু তার আর তাল মিলাতে পারছেন না, কিন্তু মানে তার চিকিৎসাও ঠিক মতো হচ্ছে না। আবার এখানে অনেকগুলো অপারেশন এরকম যে অনেকগুলো বিষয় জড়িত থাকে, যেমন অপারেশনের আগে থেকেই ওনাকে খাবার বন্ধ করে দেওয়া হবে, হ্যাঁ। আবার অপারেশনের পরেও যদি খাদ্য নালী জড়িত হয় 2-3 দিন উনি কিন্তু মুখে কিছু খাবেন না, ওগুলোর ক্ষেত্রে আর সিরিয়াসলি ভাবতে হয়। আবার সরকারি হাসপাতালে একরকম, বেসরকারি হাসপাতালে একরকম। বেসরকারি হাসপাতালগুলোরও আবার আমরা জানি যে কত রকম তাদের স্তর আছে, টাকার সাথে তাল মিলিয়ে ভিতরের সাপোর্টেরও পার্থক্য আছে। তো এই সব মিলে একটা বড় ধরনের সাপোর্ট লাগে। ডায়াবেটিসের রোগী সবারই লাগে, রোগী যত খারাপ সাপোর্ট তত বেশি লাগবে। এবং এটা কিন্তু কুরেশির সাথে আমি একটা জোর দেওয়ার জন্য বলি, উনি বলেছেন যে ওই ক্যান্সার কেমোথেরাপি বা অপারেশনের অনেক রোগীকে আমরা প্ল্যান করে, মানে পরিকল্পনা মাফিক ইনসুলিনে চলে আসতে চাই। এটার মেসেজটা এমন যে রোগী যত খারাপ অবস্থায় থাকবেন, ডায়াবেটিস চিকিৎসার জন্য ইনসুলিনের উপর তত বেশি নির্ভরশীল হবেন, তাহলে ম্যানেজ করা সহজ, পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে কম। তাহলে এই সকল কিছুই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক এবং পারিবারিক সাপোর্ট না থাকলে আগানো যাবে না। জি, ধন্যবাদ ডক্টর সেলিম। ডক্টর কুরেশি, অনেক বয়স্ক ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, বয়স্কদের জন্য একটু তো এক্সট্রা কেয়ার দরকার, তো সেই ক্ষেত্রে যারা বয়স্ক পেশেন্ট রয়েছেন তাদের কীরকম কেয়ার দরকার এই ক্ষেত্রে আসলে? ধন্যবাদ। কেয়ারটা ওই বিভিন্ন স্তরভাবেই আসবে, নিজের একটা কেয়ার, পরিবারের কেয়ার, ফিজিশিয়ানের ইনস্ট্রাকশনকে ফলো করা, এডুকেশন, সব কিছু মিলে এই কেয়ারটাকে একসাথে আসবে।
বয়স্কদের ক্ষেত্রে বয়স অনুযায়ী আমরা কিছু কিছু মেডিসিনের মাত্রা কমিয়ে দিই, কারণ বয়স্কদের আমরা যেটা বলি পলিফার্মেসি, বিভিন্ন কারণে বিভিন্ন ওষুধ খেতে হয়। এই ওষুধগুলো কাউন্ট করা, প্রতি বেলায় ম্যানেজ করা, সকালে 10টা, দুপুরে 8টা, রাতে 10টা, এই যে কাউন্টিংগুলো পেশেন্টের অ্যাডহেরেন্স কমিয়ে দেয় এবং অনেক সময় মিস হয়ে যায়। সো পলিফার্মেসি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ট্রিটমেন্ট রেজিমেন্টটাকে সহজ করে ফেলতে হবে। আমাদের সহজের প্রক্রিয়াটা কি? কম্বিনেশন পিল আছে আমাদের, অথবা সিম্পলি আমি যদি ওষুধ থেকে ইনসুলিনে শিফট করি, তাহলে ব্যাপারটা সহজ হয়ে গেল, যে আমি জানলাম যে আমার ডায়াবেটিসের জন্য আমি একটা চিকিৎসা পাচ্ছি বা একটা বা দুইটা ওষুধ পাচ্ছি। সো এই সমন্বয় করতে হবে, পলিফার্মেসি কমাতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ বয়স্কদের জন্য। যত বেশি মেডিসিন পিল বার্ডেন কমানো যাবে, পেশেন্টের কাউন্টিং সুবিধা হবে, অ্যাডহেরেন্স বাড়বে। মনিটরিং, নিজস্ব মনিটরিং, ফ্যামিলির মাধ্যমে মনিটরিং। আমার ব্লাড সুগার কমে যাচ্ছে কি বেড়ে যাচ্ছে, বয়স্ক রোগী হয়তো খেয়াল নাও করতে পারে, আমার পরিবারের লোকজন খেয়াল করতে হবে যে আমাকে যে চার্ট দেওয়া হয়েছে যে সপ্তাহে 3 দিন 4 দিন এই বেলা করে সুগারগুলো চেক করতে হবে, মনিটর করতে হবে। সুগার বাড়লো বা কমলো, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ট্রিটমেন্ট ডিসিশন নেওয়ার কারণে, কারণ হাইপো এবং হাইপার দুইটাই কিন্তু রিস্কি। এরপরে হচ্ছে যে পেশেন্টের যেটা বলছিলেন যে ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা একটা সমন্বয়ে আনতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলোকে সবাইকে আমি যদি জোর দিই যে আপনাকে 30 মিনিট জোরে জোরে হাঁটতে হবে, হয়তো না রেটিনোপ্যাথি আছে, ওনার কার্ডিয়াক ইস্যু আছে, উনি হাঁটতে পারবেন না। কিভাবে সুন্দর করে উনি অল্প পরিসরে নিরাপদে বাসার আশেপাশে হাঁটতে পারেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করতে পারেন। ডায়েটের বিষয়টা উনি বলেছেন যে কীভাবে পরিবারের সবাইকে নিয়ে সমন্বয় করে ডায়েটটাকে যতটুকু সম্ভব অ্যারেঞ্জ করতে হবে। এরপরে হচ্ছে যে ফিজিশিয়ানের যে ফলো আপগুলো, সেটা আমরা দেখতে পাই যে বয়স্কদের ক্ষেত্রে ফলো আপটা আমরা অনেক গ্যাপ পাই। হয়তো আমরা বলছি 2 মাস পরে আসেন, 3 মাস পরে আসেন। পেশেন্টের অনীহা, পারিবারিক অনীহা, ব্যস্ততা, আমাদের এখন আরবানাইজেশন গ্রাম পর্যন্ত চলে গেছে। আমরা কিন্তু ফলো আপগুলো আজকাল যতটা আমরা এক্সপেক্ট করি যে আমাদের এডুকেশন লেভেল বাড়ছে, সোশ্যাল অ্যাওয়ারনেস যেভাবে বাড়া উচিত, হচ্ছে না। তো ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্রতিটা পেশেন্টকে, বিশেষ করে বয়স্কদের ফলো আপ করার জন্য যে টাইমলি ফলো আপ করা, এতেও কিন্তু পেশেন্ট, পরিবার, সোসাইটি, এই সিস্টেমগুলোকে এঙ্গেজ করতে হবে। আমরা কল সিস্টেম করতে পারি, পেশেন্ট থেকে কল করতে পারি, সিস্টেম থেকে কল করতে পারে, হসপিটাল থেকে কল করতে পারে, রিমাইন্ডার দিতে পারে। এইটাও কিন্তু একটা অংশ। তো এইটার খুব জরুরি মনে করি। আরেকটা হচ্ছে সিক ডেজ রুল। বয়স্কদের কিন্তু মানে বিভিন্ন কারণে মাঝে মাঝে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন। জ্বর হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, 2 দিনের জন্য একটা ডায়রিয়া হলো, বমি হলো। এই সময় কিন্তু সুগারের খুব আপ ডাউন হয়। এই এডুকেশনগুলো দিতে হবে যে অনেক সময় যেটা হয় যে দেখেই আমরা বয়স্কদের যে বমি হচ্ছে, কোনো কারণে বমি হয়েছে, ডায়রিয়া হয়েছে, একসঙ্গে সব ওষুধ বন্ধ করে দিয়েছে, ইনসুলিন বন্ধ করে দিয়েছে। ওনাদের কিন্তু আরও এটার জন্য সুগার হাই হয়ে বা সুগার লো হয়ে অবস্থা কিন্তু খারাপ হতে পারে। সিক ডেজ রুলগুলো যেটা বলি সবার জন্যই প্রযোজ্য, বয়স্কদের জন্য আমাদের আরও কেয়ারফুল হতে হবে। ধন্যবাদ ডক্টর কুরেশি। ডক্টর সেলিম, ফলো আপের প্রসঙ্গ আসলো। অনেকে দেখা যায় যে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসলে আর ফলো আপে যেতে চান না, এটা আসলে কতটা হার্মফুল হয় ওই পেশেন্টের ক্ষেত্রে? না, খুবই খুবই খারাপ হয়। এরকম আপনি তো সুন্দর করে বলেন, এখানে মারাত্মক কিছু ঘটনা ঘটে। একটা রোগী এসে বলছে এরকম, ডক্টর কুরেশির নিশ্চয়ই অভিজ্ঞতা এরকমই, যে আমি তো সব ওষুধ বন্ধ করে দিছি, কারণ আমার তো ডায়াবেটিস ভালো হয়ে গেছে। তো ডায়াবেটিস ভালো হবে এখন পর্যন্ত এরকম কোনো চিকিৎসা পদ্ধতি কিন্তু ব্যবহার করা যায় না, ভালো আর কোনো সুযোগ এখন পর্যন্ত নেই। কিন্তু উনি দেখছেন যে উনি খাবার আগে আমরা বলেছি যে 6 রাখতে চাই, 6ই আছে, খাবার পরে 7, 7.5, 8 এরকম রাখতে চাই, সেরকমই আছে। তো উনি ভাবলেন যে ওনার ডায়াবেটিস ভালো হয়ে গেছে। তারপরে উনি নন ডায়াবেটিসের মতো জীবনযাপন করছেন, তার মাঝখানে অন্য একটা সমস্যা হয়েছে, এখন এসেছেন। তাহলে এটা কিন্তু সমস্যাটা তৈরি হওয়ার জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব খারাপ হলো। এখন সারা পৃথিবীতেই সকল অবস্থাতেই ডায়াবেটিসের রোগীর এই ফলো আপের জন্য একটি কাঠামো তৈরি করা আছে। যেমন ধরুন, একটা নতুন ডায়াবেটিসের রোগী আজকে ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করা হলো, তাহলে 4 দিন বা 5 দিন পরেই ওনার ব্লাড সুগার মেপে পরবর্তী স্টেপ মানে ওষুধ সমন্বয় করতে হবে। আজকে এই রোগীটাকে ডায়াবেটিস ধরা পড়লো, কিন্তু একটা ট্যাবলেট দিয়ে চিকিৎসা শুরু করা হলো, উনি 10 দিন 15 দিন পরেও কিন্তু টেস্ট করে দেখতে পারবেন। এগুলো কিন্তু পরিষ্কারভাবে আমরা বলে দিই যে আপনার পরবর্তী ব্লাড সুগার মাপার দিন এত, আর পরবর্তী ডাক্তার দেখাবার দিন এতদিন পরে। আরেকটি ঘটনা ঘটে যে রুগীরা, যেমন আমরা তো ঢাকায় থাকি, রুগী হয়তো এমন জায়গায় থাকেন সেখান থেকে উনি ঘন ঘন আসতে পারবেন না, কিন্তু এখন কিন্তু চাইলে রুগী যেখানে থাকে সেখানে কাছাকাছি কোনো একজন ডায়াবেটিসে হরমোনের ডাক্তার পেয়ে যাবেন। একটু নিজের খোঁজখবর রাখতে হবে।
আর আরেকটি কাঠামো আমরা এখনও অনেকটা করতে পেরেছি তা নয়, অনেক দেশ করেছে, আমরাও হয়তো একসময় পারবো। সেটি হলো, কুরেশি একটু বলেছে যে একটা অনলাইন বা ডিজিটাল কমিউনিকেশন, এটা কিন্তু খুব ভালো হতে পারে। যেমন আমি বয়স্ক রোগীর ক্ষেত্রেও বলি যে আমরা কিন্তু কিছু কিছু রোগীর জন্য বটম লেভেল মানে নিম্ন স্তরটাকে ঠিক রাখি, যে এর নিচে যেন না দেয় কোনোভাবেই। যেমন একজন রোগীর বয়স 95 বছর, তো ওনার তো টাইট করে রক্তের গ্লুকোজ কন্ট্রোল করে কোনো লাভ নেই। তাহলে ওনার ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হবে না, এটা খালি ঠেকাতে চাই, সুগার একটু বেশি থাকলে থাকুক। আরেকটা রোগী খাওয়া নিয়ে খুব সমস্যায় আছেন, আজকে ভালো খেতে পারেন তো কালকে ঠিক মতো খেতে পারেন না, ওনাকেও কিন্তু খুব গ্লুকোজ কমাতে গেলে আর যেদিন খাইতে পারেন না সেদিন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। তো আরেকটা রোগীর বয়স্ক রোগীদের ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে আরও বেশি হয় যে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রষ্টতা হয়। উনি কোনো দিন একবার খেয়েছেন ভুলে গেলেন, আরেকদিন পরপর 2বার খেয়ে নিলেন। ওষুধ একবার খেয়েছেন, পরের দিন বলে যে না ওষুধ খানে 2বার খেয়ে নিলেন। ইনসুলিন কিন্তু এরকম ঘটে। তাহলে এই বিশেষ, আজকে যেমন বিশেষ পরিস্থিতির ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, এই বিশেষ রোগীগুলোকে বিশেষ ধরনের কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এবং এটা কিন্তু আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির গাইডলাইন আছে, বাংলাদেশ সরকারের কিন্তু ন্যাশনাল গাইডলাইনও আছে, কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী গাইডলাইন হলো আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের। সেখানে কিন্তু খুব সুন্দর করে স্তরে ঠিক করে দেওয়া আছে এবং আমরা সেটা মেনে চলতে চেষ্টা করি, রোগীদেরকে বোঝাবারও চেষ্টা করি। কিন্তু বাংলাদেশে কিন্তু ডায়াবেটিসের চিকিৎসার যে কাঠামোটা, যেহেতু সরকারি কাঠামো খুব শক্তিশালী নয়, অনেক গ্যাপ কিন্তু রয়ে গেছে। সেই জন্য আজকের আলোচনা কিন্তু আমার মনে হয় ডায়াবেটিসের রোগী তাদের আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে পারে। জি, ডক্টর সেলিম ধন্যবাদ আপনাকে। ডক্টর কুরেশি, আমরা দেখেছি যে তৃণমূলে যারা গ্রামীণ পর্যায়ে যারা থাকেন তারা কখনো ডায়াবেটিস টেস্টটা করার সুযোগ পান না বা করতে চান না। তো আসলে কোনো সিমটম আছে কিনা যে এই সিমটমটা দেখলে মানুষের মানে বোধগম্য হওয়া উচিত যে এখন হয়তো বা আমার এই ডায়াবেটিসের ডায়াগনোসিসটা আসলে করা উচিত? কোনো সিমটম আছে কিনা স্পেসিফিক? হ্যাঁ, সিমটম আছে, যে ক্লাসিক্যাল সিমটম যেটা বলি, তবে সেটা হচ্ছে যে ডায়াবেটিস যখন অ্যাডভান্স হয়ে যাবে বা টাইপ 1 ডায়াবেটিস বা ওরকম বিহেভ করবে, তখনই সিমটমগুলো আসবে। যেমন বলি সিমটমগুলো যে কি আসলে? যেমন ধরেন পানি পিপাসা বেড়ে যাচ্ছে, ঘন ঘন পানি খাচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, রাতে আগে হয়তো একবার প্রস্রাব করতে, এখন কয়েকবার প্রস্রাব করছে। খুব কমন একটা সিমটম পাই যে ওজন কমে যাচ্ছে, শরীরে ওজন চেঞ্জ হয়ে আসছে, লুক চেঞ্জ হয়ে যাচ্ছে, বলছে আমাকে লোকজন সবাই বলছে আমাকে দেখে অসুস্থ লাগছে। ধরেন কোথাওটা কেটে গেল, কোথাও একটা ইনফেকশন হলো, ঘাটা শুকাচ্ছে না। আনডিউ ফ্যাটিকনেস, মানে আমি ভালো খাচ্ছি, ভালো চলছি, আমার কোনো স্ট্রেস নাই, সব কিছুই হচ্ছে, কিন্তু আমি দুর্বল বোধ করছি, ক্লান্তি বোধ করছি, শরীরটা আগের মতো ভালো হচ্ছে না, ঘুম ঠিক মতো হচ্ছে না, সকালে দেরি করে ঘুম থেকে উঠছি। এই যে সাধারণ যে জীবন মাত্রা এবং যে তার যে লুক, তার ওজন, তার যে বিষয়গুলো চেঞ্জ হয়ে আসে, ক্ষুধা বেড়ে যাচ্ছে, খাচ্ছি কিন্তু ওজন বাড়ছে না, এগুলোকে বলে আমরা ক্লাসিক্যাল সিমটম, টিপিক্যাল সিমটম। তবে একটা আমি যোগ করে দিই যে এই ক্লাসিক্যাল সিমটম কিন্তু 30 to 40% পেশেন্টের আসবে, আচ্ছা, বাকি 30 to 40% কিন্তু এই সিমটমগুলো আসবে না। তারা হয়তো কোনো একটা কমপ্লিকেশনে প্রেজেন্ট করতে পারে, হঠাৎ করে একটা কারণে হার্টের সমস্যা হলো, কিডনির সমস্যা হলো, লিভারের সমস্যা হলো, চেক করতে গেলাম তখন একটা সুগার ধরা পড়লো, এমনি হয়তো বা কোনো কারণে কোনো কিছু চেক করতে গেছে তখন ধরা পড়লো, আর আরও একটা ভালো পার্সেন্টেজ কোনো সিমটমই কিন্তু আসবে না। সো শুধু ক্লাসিক্যাল সিমটমগুলো মনে করলেই হবে না, আমাদের কিন্তু অ্যাটিপিক্যাল সিমটমও আসতে পারে কোনো কারণে, হয়তো বা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে বা যারা প্রেগনেন্সিকে অ্যাকসেপ্ট করছেন তাদের প্রেগনেন্সি আসছে না, তাদের অনেকে আবার একটু প্রস্রাবের রাস্তায় যাওয়ার সমস্যা হতে পারে, এই ধরনের কিছু অ্যাটিপিক্যাল সিমটমও আছে। তো সবটা মিলেই হচ্ছে যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, আমাদের স্ক্রিনিংটা বাড়াতে হবে, শুধু সিমটম খেয়াল করলেই হবে না। জি ডক্টর কুরেশি, ধন্যবাদ। ডক্টর সেলিম, আপনারা বলছেন যে ওরাল মেডিসিন আছে, আবার ইনজেক্টেবল মেডিসিনও আছে, তো এই মেডিসিনগুলো কস্ট কীরকম এবং ডায়াবেটিস রোগীর চিকিৎসায় আসলে খরচটা কীরকম থাকে? এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের জন্যে। আমি যদি খুব মানে মুদ্রা কথা বলি, যে ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু ব্যয়বহুল এবং ব্যয়টা দুই রকম, একটা হলো আর্থিক ব্যয়, একটা জীবনের ব্যয়। জীবনের ব্যয়টা দিয়ে শুরু করি, কারণ কোনো একটা সেকেন্ডও কিন্তু আমরা কিনতে পারবো না। তাহলে আমাদেরকে পরিকল্পনা করে খুব সুশৃঙ্খল পরিস্থিতিতে কী করে আয়ু বাড়ানো যায় তার জন্য চেষ্টা করতে হবে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যে ডায়াবেটিস অ্যাটলাস পাবলিশ হয়, সেখানে বলা হয়েছে যে যদি 50 বছর বয়সে কারো ডায়াবেটিস ধরা পড়ে, উনি যদি পুরুষ মানুষ হন তাহলে ওনার আয়ু 6.5 বছর কমে গেল, চিকিৎসা যেরকমই হোক।
আর মহিলা হলে 5.5 বছর কমে গেল। তাহলে দেখেন এটা তো সবচেয়ে গুরুত্ব, টাকা থাকুক বা না থাকুক, আয়ু কমে গেল, এর চেয়ে বড় ক্ষতিকারক আর কি হতে পারে। কিন্তু এই আয়ু যে ঠিক রাখবো তার জন্য যে যুদ্ধটা সেটা কিন্তু ব্যয়বহুল যুদ্ধ। এখন আমরা যখন একটা রোগীকে সারা পৃথিবীতেই প্রথম স্টেপ, আগেও বলেছি যে ডায়াবেটিসের চিকিৎসা শুরু হবে খাদ্য ব্যবস্থাপনা, শারীরিক শ্রম, মানে জীবনযাপন আদর্শীকরণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে। একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশ থেকেই কিন্তু, যে যাদের কোনো ওষুধ দেওয়া হয়নি, শুধু খাবারটা যে আদর্শ পদ্ধতিতে খাওয়া উচিত সেটিকে করতে বলা হচ্ছে এবং উনি পারছেন, তাতেও কিন্তু ওনার পরিবারের খাবারের খরচ দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, তাহলে ডায়াবেটিসে কোনো খরচবিহীন চিকিৎসা কিন্তু নাই। যেটি উনি টাকা দিয়ে ওষুধ কিনছেন না, সেখানেও কিন্তু শুধু খাবার খরচ যদি আগে 4,000 থেকে থাকতো মাসে, এখন 8,000 হয়ে গেল। দ্বিতীয় হলো, মনে করুন সবচেয়ে সস্তা ট্যাবলেটের মধ্যে একটা আছে মেটফরমিন, 1.5 টাকার মতো, যদি সবচেয়ে 500 মিলিগ্রাম হলে সবচেয়ে ছোটো ডোজ যেটা, সেটাও কিন্তু প্রায় 1.5 টাকার মতো। ওনাকে একবার খেতে হচ্ছে, 2বার বা 3বার খেতে হচ্ছে, প্রতিদিন খেতে হচ্ছে। তাহলে মাস শেষে, বছর শেষে কেমন খরচ দাঁড়াবে। কিন্তু ডায়াবেটিসের প্রধানত টাইপ 2 ডায়াবেটিস বাংলাদেশে, তাহলে কমপক্ষে 2 ধরনের চিকিৎসা দিতে হচ্ছে। একটা হলো যে ইনসুলিনের রেজিস্ট্যান্স কমাবে, আর একটা হলো ইনসুলিনের সিক্রেশন বাড়াবে। তাহলে 2টা ট্যাবলেট যদি লাগে, গড়ে এই সবচেয়ে কম পয়সায় যা খরচ হচ্ছে, তারও করে মনে করেন 20 টাকার নিচে কোনো রোগী হয়তো চিকিৎসা পাচ্ছেন না প্রতিদিন। তাহলে সপ্তাহে, মাসে, বছরে কেমন খরচ দাঁড়াচ্ছে। দিন দিন ওনার সাথে প্রেশারের ওষুধ যোগ হবে, কোলেস্টেরলের ওষুধ যোগ হবে, আমাদের তো অ্যাসিডিটির সমস্যা ভয়ানক, তার ওষুধ যোগ হচ্ছে, কয়দিন পরে কমপ্লিকেশন যোগ হচ্ছে, এবং দেখা গেলো যে 10 বছরের মধ্যে ওনার 12টা, 13টা, 15টা ওষুধ লাগে। এর মধ্যে ইনসুলিনও লাগতে পারে, অন্য যে খুব ভালো ইনজেকশন যেগুলোর ব্যাপক ভালো কিন্তু ব্যাপক দাম। তাহলে এই সব মিলে ডায়াবেটিসের কোনো রোগী কিন্তু সবচেয়ে সস্তায় চিকিৎসার মধ্যে নাই, কিন্তু ঘটনাটা আরও ভয়ানক। আরেকটি গবেষণায় দেখা গেছে যে যাদের শুরু থেকেই স্বল্প ব্যয়ে চিকিৎসা করার চেষ্টা করা হয়েছে, তাদের আদর্শ চিকিৎসা করা হয়নি, মানে মডার্ন চিকিৎসা না করে কত কম করা যায়, এদেরকে দেখা গেছে যে দ্রুত অন্য ধরনের দীর্ঘস্থায়ী জটিলতা দেখা দিয়েছে, এবং ওনার আয়ু যেমন কমেছে, ওই জটিলতাকে সামাল দিতে গিয়ে খরচ কমপক্ষে দ্বিগুণ হয়ে গিয়েছে। তাহলে এখানে খরচ না করে কিন্তু উপায় নাই। সেজন্য ভালো দেশ যারা ডায়াবেটিসের ক্ষেত্রে খুব বেশি সংবেদনশীল, তার মধ্যে সুইজারল্যান্ড আছে, তারা প্রতিজন ডায়াবেটিসের রোগীর জন্য বছরে $22,500 খরচ করে রাষ্ট্র, প্রতিটা রোগীর জন্য। দেখেন তাহলে কেমন খরচ। যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থান আছে, তারা প্রতিটা রোগীর জন্য সরকারি খরচ পার ইয়ার $17,500 একটা রোগীর জন্য। তাহলে তাতে যদি একদমই পারফেক্ট খরচ হয়েছে তা না, কিন্তু খরচ পারফেক্ট হতে গেলে আরও বাড়বে। তাহলে এটা এখন বাংলাদেশের জন্য কি হবে, এটা কিন্তু রাষ্ট্রের ভাবার দরকার আছে। আমাদের এই জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হবে, চিকিৎসা যেহেতু ব্যয়বহুল এবং আমরা সামলাতে পারবো না, প্রতিরোধের জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আমাদের জন্য ভালো পদ্ধতি হতে পারে। ধন্যবাদ ডক্টর সাজেদা সেলিম আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি সামনে আপনার সাথে আবারও কথা হবে। ডক্টর নাজমুল কবির কুরেশি, আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার সাথে সামনে কথা হবে। জি দর্শক, অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে অবশ্যই বলবো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাইফস্টাইলে পরিবর্তন আনুন, চিকিৎসকের পরামর্শ নিন।